ক্লাস 8-এর সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান। এর আগের দিন আমাদের পড়িয়েছিলাম, প্রথম পার্টটা পড়েছিলাম 1707 সালে যখন অঙ্গজেব মারা যায়। তারপরে বিভিন্ন অঞ্চলের উত্থান হয়, তার মধ্যে একটা ছিল বাংলার একটু পড়েছিলাম। বাংলার প্রথম মুর্শিদ কুলি খাঁকে পাঠিয়েছিল দেওয়ান হিসাবে, তারপরে সে নাজিম পদ পায়। তারপরে মুর্শিদ কুলি খাঁর তারপরে এই জগৎ সিংহের কিভাবে উদ্ভব হয়, তারপরে বাংলায় যে বোরকি হানা করেছিলাম, তারপরে দুটো রাজ্য আরো করেছিলাম, সেটা হচ্ছে হায়দ্রাবাদ আর অযোধ্যা। আজকে এই আবার বাংলা সম্বন্ধে একটু আমরা পড়বো। বাংলা সম্বন্ধে আমরা কি কি পড়ে, বাংলায় কি কি হয় না হয় এর সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে? তো এই মুর্শিদ কুলি খাঁয়ের সময়, মুর্শিদ কুলি খাঁ যখন বাংলায় নবাব মানে দেওয়ান পদে বহাল থাকে, তখন মুর্শিদ কুলি খাঁয়ের সময় বিভিন্ন ইউরোপীয় শক্তি কিন্তু বাংলায় আসে, যেমন ব্রিটিশ, ওলন্দাজ, ফরাসি বিভিন্ন ধরনের কোম্পানি বাংলায় ব্যবসা করতে আসে। তার মধ্যে সবাই তো টিকতে পারে না, আরো অনেকেই শক্তি আছে, সবাই কিন্তু টিকতে পারেনি। তার মধ্যে সব থেকে টিকেছিল কে? সব থেকে সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রথম ব্যবসা করতে আসে। ব্যবসা করে তারপরে ওরা চালাকি করে, বাংলা তখনও কিন্তু কার আন্ডারে ছিল? দিল্লির আন্ডারে, মোগলদের আন্ডারে ছিল। অরঙ্গজেব মারা যাওয়ার পরেও মোগল সম্রাট তো ছিল, ঠিক আছে, কিন্তু ততটা তাদের শক্তি ছিল না, শক্তি খুবই কমে গেছিল অরঙ্গজেব মারা যাওয়ার পর। তো ব্রিটিশরা কি করলো, যখন এখানে বাংলায় ব্যবসা করতে আসলো, তারপরে তখন কেন্দ্রে ছিল ফারুক শের, কে ছিল? ফারুক শের। তো ব্রিটিশরা চালাকি করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তখন মুর্শিদ কুলি খাঁ তখন এই ফারুক শেরের কাছে দাবি জানালো, এরকম এরকম ব্যাপার, আমরা ব্যবসা করতে এসেছি, আমাকে কিছু এগ্রিমেন্ট করে দিন, মানে আমরা অবাধিতে কোনো অসুবিধা না হয়, কেউ কিছু যাতে আমাদের হামলা করতে না পারে বা অন্য কিছু না করতে পারে। তো ফারুক শেরের কাছে গেল, একটা দাবি জানানো, আমাদের একটা পারমিশন দাও। তো ফারুক শের এতটাই দিল খোলা লোক ছিল, এতটাই উদার ছিল, ঠিক আছে, ও একটা ফরমান জারি করে 1717 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে অরঙ্গজেব মারা গেল, এবং 1717 খ্রিস্টাব্দে ফারুক শের একটা ফরমান জারি করে। সেই ফরমানে কিছু কিছু কথা বলে বলে যে এগুলো এগুলো তোমাকে দিলাম, বাংলায় গিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো। তার মধ্যে ফারুক শের ফরমান অনুযায়ী কি কি ছিল সেই ফারুক শের ফরমান, এগুলো আমাদের জানতে হবে। যেরকম ও বছরে 3000 টাকার বিনিময়ে বাংলায়, এক বছরে 3000 টাকা দিবে, বাংলায় অবাধে ব্যবসা করতে পারবে। বাহ, কে বলতে। তারপরে এই যে ব্যবসা করবে, তাকে কোনো শুল্ক লাগবে, মানে কোনো ট্যাক্স লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না, বিন্দাস এসে বাংলায় ব্যবসা বাণিজ্য কর। এটা কে দিচ্ছে? ফারুক শের, সম্রাট ফারুক শের দিচ্ছে। কাকে? ব্রিটিশদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তারপর আরো বললো যে কলকাতা লাগোয়া 38টা গ্রামের সে জমিদারি কিনতে পারবে। কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। কে বললো এটা? ফারুক শের। তারপরে বললো যে তোমরা এখানে ব্যবসা করছো, তোমাকে যদি কোনো অসুবিধা হয়, কেউ যদি তোমাদের আক্রমণ করে, চুরি চামারি করে, যে কিছু করে, তোমাকে সব ক্ষতিপূরণ কে দিবে? নবাব মুর্শিদ কুলি খাঁ। বাহ, এতটাই প্রোটেক্ট করছে ইংরেজদের, ভাবা যায়, মেহমানদারি যাকে বলে, খুব ভালো কথা। তারপরে মুর্শিদাবাদে ছিল ট্যাক্সাল। ট্যাক্সাল মানে বলো কি না, যে সব টাকা পয়সা ব্যাংকের মতো, সব টাকা পয়সা সোনা দানা সব সেখানে থাকতো। বলছে প্রয়োজন পড়লে ট্যাক্সালও তোমরা ব্যবহার করতে পারবে। এটা কে বলছে? ফারুক শের ফরমানে লিখে দিচ্ছে যে এগুলো এগুলো তোমাদের দিলাম, যাও বাংলাকে লুটে নাও আর ব্যবসা করো। ও কিন্তু ওই মেন্টালিটি দেয়নি যে এরা এসে বাংলাকে লুটবে। এটা তো কালক্রমে হয়েছে, আস্তে 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 ওটা হয়েছে। তো তারপরে যখন ফরমান পেয়ে গেল, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে? অবাধে বাণিজ্য করবে, অত্যাচার। এখানে বাংলার যেসব স্থায়ী ব্যবসায়িক ছিল, তারা কিন্তু মার খেয়ে যাবে, তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যখন ফারুক শের, মুর্শিদ কুলি খাঁ কিন্তু একটু মন খারাপ হয়েছিল যে আমি এখানে নবাব পদে আছি, তবুও এই ফারুক শের ফরমানটা দিল, কিছু করার না, যেহেতু কেন্দ্র থেকে ওকে অর্ডার এসছে, ওকে পালন করতেই হবে। এখানে মুর্শিদ কুলি খাঁর কিছু করার ছিল না,
ঠিক আছে। তারপরে ওরা আস্তে আস্তে কি করলো, ব্যবসাটা এতটা আস্তে আস্তে বাড়াতে বিনা শুল্কে ব্যবসা করছে। কেউ কিছু করার ছিল না, তাদের কাছে তো কাগজ আছে, ফারুক স্যারের প্রমাণ আছে, নাকচ করতে পারতো না। ঠিক আছে। এবার ফারুক স্যার ফারুক স্যার তো দিলই। এবার এই যে মুর্শিদ কুলি খাঁ, ও ওর মনে মনে চাইছিল যে ওরা ব্যবসা করছে ঠিকই, ব্যবসা করুক, কিন্তু এখানে অত্যাচার না করুক বা লুটে ফুটে না নিয়ে যাও। ঠিক আছে। এ কিন্তু এক সময় মনটা খারাপ হয়ে যায় যে এরা এসে এরকম এরকম করছে। তারপরে এই মুর্শিদ কুলিকার পর আলীবর্দী খাঁ আসলো। ঠিক আছে। আলীবর্দী খাঁয়ের সময় আলীবর্দী খাঁয়ের সময় ওর কিন্তু মেন্টালিটি এরকম যে এরা এরকম করছে, আমাদের বাংলায় এসে এরকম সহ্য করা যাবে না। দিয়ে আলীবর্দীর সঙ্গে একটা ঘটনা হয় যে মারাঠারা আক্রমণ করে 1744 খ্রিস্টাব্দে, 1788 খ্রিস্টাব্দে, 1788 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণ করে আলীবর্দী খাঁ ব্রিটিশের কাছে কি করে 30 লক্ষ টাকা দাবি করে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই টাকাটা দেয়নি। ফলে কি হয়ে যায়, সম্পর্ক আরো খারাপ হয়ে যায়, প্রচন্ড খারাপ হয়ে যায়। ঠিক আছে। তো এসব আস্তে আস্তে এসব জিনিস করে ভাবতে পারছো তো যে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কিভাবে রাজ করছে। আস্তে আস্তে এসছে ব্যবসা করতে, কিন্তু ব্যবসাটা আস্তে আস্তে এখানে এই ব্যবসার চক্করে বাংলার যত সব ব্যবসায়িক, তাদের অবস্থা খারাপ হয়েছে, অবাধে ব্যবসা করছে, মানে অবাধে লুটছে এক হিসাবে। তারপরে মুর্শিদ কুলি খাঁ তো চলে গেল, তারপরে আলীবর্দী খাঁ আসলো। তারপর আলীবর্দী খাঁয়ের উত্তরাধিকার, সেটা হচ্ছে কে, সিরাজউদ্দৌলা। কে? সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা ছিল আহ আলীবর্দী খাঁয়ের কিন্তু জামাই। যখন আলীবর্দী খাঁ মারা গেল, তারপর যখন নবাব সিরাজউদ্দৌলাকে নবাব পদটা দিল, তখন কিন্তু আহ, তাদের এই ফ্যামিলিগত দিক থেকে তাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। তারা চাইছিল যে তার একটা সেনাপতি ছিল, ওই বাংলায় কিন্তু সেনাপতি ছিল, যার নাম হচ্ছে কি মির্জাফর। তার সবার মন ছিল কি যে মির্জাফরকে নবাব পদটা দেওয়া হোক, কিন্তু সেটা তো হয়নি। দিয়েছে কি সিরাজউদ্দৌলা। আর সিরাজউদ্দৌলা ছিল প্রথম থেকেই কিন্তু ব্রিটিশ বিরোধী ছিল, প্রথম থেকে ইস্ট ইন্ডিয়াকে সহ্য করতে পারতো না। ও কিন্তু এরা কিন্তু সহ্য করে গেছিল, আলীবর্দী খাঁ মুর্শিদ কুলি খাঁ সহ্য করে যাচ্ছিল, কিন্তু এ তো সহ্য করবে না, সিরাজউদ্দৌলা সহ্য করবে না। আর এদিকে সিরাজউদ্দৌলার ভিতরে ভিতরে দুশ্মন হচ্ছে কে, মির্জাফর। এই তো তোর তারপর সিরাজউদ্দৌলা, মানে সিরাজউদ্দৌলা আর সিরাজউদ্দৌলা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাড়ানোর জন্য খাজা ওয়াজিদ খানকে চিঠিও পাঠায় যে না, এদেরকে আর বেশি দিন রাখা যাবে না, এদেরকে যে করে হোক এখানে ভাগাতে হবে, এটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে, আস্তে আস্তে পুরো ভারতে গিলে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো শেষ পর্যন্ত কি হয়, একদিকে কি হয়, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার কলকাতা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আস্তে 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 দখল করতে থাকে। মানে ওই যে বলেছিল যে অনেকের গ্রাম কিনতে পারবে, 32টা গ্রাম কিনতে পারবে, জমিদারিটা ওরকম কিনে কিনে ওরা দখল করতে থাকে। তো শেষ পর্যন্ত কি না, সিরাজউদ্দৌলা সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত আম, যে নবাবের যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী কলকাতায় কাসিম বাজারে, মানে ব্রিটিশ যে কুটির ছিল সেখানে কিন্তু আক্রমণ করে। ঠিক আছে। ব্রিটিশ কুটিরে আক্রমণ করে, সেই আক্রমণ করে আক্রমণ আম, ব্রিটিশদের আক্রমণ করে এবং সেখানে কিন্তু ওদেরকে হারিয়ে দেয়। ঠিক আছে। 1756 খ্রিস্টাব্দে 20 জুন ব্রিটিশদের কিন্তু হারিয়ে দিয়েছিল, এবং কলকাতাটা নবাব কিন্তু দখল করে নেয়। কলকাতা নবাব দখল করে নেয় কত, 1756 খ্রিস্টাব্দে 20 জুন। এদিকে কিন্তু ব্রিটিশের যে সেনাবাহিনী ছিল ওরা কিন্তু পলায়ন করে, যেহেতু নবাব চলে এসছে। তখন কিন্তু এ ছিল না, লর্ড ক্লাইভ ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ম্যান ছিল সে লর্ড ক্লাইভ ছিল না। তারপরে আস্তে আস্তে কি হয়, এদিকে নবাব কিন্তু নবাব কলকাতা দখল করে নিয়েছে। তারপরে কি হবে, আর কলকাতা দখল করে কলকাতার সে নাম দেয় কি, আলীনগর। নাম দেয় আলীনগর।
তারপরে এমন একটা, এই জিনিসটা সত্য কি মিথ্যা তোমরাই বলবে, ঠিক আছে। এমন একটা কাণ্ড চারিদিকে ঘটিয়ে দেয়। এক নম্বর ছিল সেই ফালতু বাজে লোকটা, সেটা হচ্ছে হলওয়েল। এ বলে কি যে কলকাতায় 146 জনকে একটা ঘরে, ঘরটা ছিল 18 ফিট লম্বা আর 18 ফিট চওড়া, সেই ঘরে সবাইকে ঠেসে 140 জনকে রাখা হয়েছিল এবং সেখানে তাদেরকে মারা হয়েছিল। এই জিনিসটা, এইটার নাম হচ্ছে কি অন্ধকূপ হত্যা। আর এটা এই হলওয়েল কিন্তু রটিয়ে বেড়াচ্ছিল। কি করে সম্ভব 146 জনকে এই ছোট্ট একটা ঘরে? এটা কি সম্ভব? এটা একদমই সম্ভব না। এটাকে আমরা বলবো অন্ধকূপ হত্যা। 146 জনকে এটা ওটা ছিল কে? হলওয়েল 146 জন ব্রিটিশ সেনাবাহিনীকে একটা ছোট্ট ঘরে বন্দি করে চেপে সেই মারা হয়েছিল। 18 ফিট লম্বা এবং 18 ফিট চওড়া সে একটা ছোট্ট ঘরে। এটাকে আমরা কি বলবো? অন্ধকূপ হত্যা। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো থেমে থাকবে না, থাকবে থেমে? না। এই 1757 সালে ফেব্রুয়ারি মাসে লর্ড ক্লাইভ আসে। ও কিন্তু ছিল না, ঠিক আছে। 1757 সালে লর্ড ক্লাইভ কিন্তু আসে। এসে এসে আবার কলকাতা দখল করে, ঠিক আছে। কলকাতা দখল করে এবং এই 1757 সালে 23শে জুন পলাশির প্রান্তরে তুমুল যুদ্ধ হয়। যাকে আমরা পলাশির যুদ্ধ নামে সবাই জানে, এটাকে পলাশির যুদ্ধ বলবো। 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে? নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই পলাশির যুদ্ধটা হয়েছিল 1757 সালে 23শে জুন। সেই তুমুল যুদ্ধ, এবং সেখানে নবাব গুরুতরভাবে হেরে যায়। আর এটা, এই যে হারার কারণটাই হচ্ছে কি, এই যে নবাব যে পদটা দিয়েছিল, কার মন খারাপ হয়েছিল? মির্জাফরের। এখানে মির্জাফর কিন্তু একে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল, এই ব্রিটিশদের সাথে দিয়েছিল কে? এই মির্জাফর। কত দোগলাবাজ, কত ধোকাবাজ, নিজের লোকে নিজে এরকম করছে। মির্জাফর সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। তারপরে যখন নবাব হেরে গেল, তখন নিষ্ক্রিয় ভূমিকা মানে কি, ওকে বললো যে এরকম এরকম ব্যাপার, তুই যদি আমাদের সাথ মানে নবাব যে সিরাজউদ্দৌলা ছিল, ওর যে উইক পয়েন্ট গুলো কে জানতো? মির্জাফর। যেহেতু মির্জাফর তখন সেনাবাহিনী ছিল নবাবের, সব জানতো। এদিকে ব্রিটিশরা কি করলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, মির্জাফরকে হাতে নিল। হাত করে বলছে ওর উইক পয়েন্ট কি কি আছে, ওকে কিভাবে হারানো যায়। কাকে? সিরাজউদ্দৌলাকে। উইক পয়েন্টটা ঠিকঠাক করে ধরলো, দিয়ে ওকে একটা লোভ দিল যে সিরাজউদ্দৌলাকে যদি হেরে যায় তাহলে তোমাকে নবাব পদটা দিয়ে দিব। এই হচ্ছে ক্যাচাল। ঠিক সেটাই হলো। মির্জাফর তারপরে যখন পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেল, তারপরে নবাব নবাব পদটা কাকে দিল? মির্জাফরকে। কাকে দিল? মির্জাফরকে। ঠিক আছে। যখন এই মির্জাফরকে নবাব পদ দিল, এদিকে ব্রিটিশরা কিন্তু একদম আরো বাণিজ্য চালালো, অবাধ বাণিজ্য চালালো, বিনা শুল্কে বাংলাকে একদম লুটে পুটে খেলো। এই হচ্ছে ব্যাপার। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরো হাত বড় হয়ে গেল, নবাবকে হারিয়ে দিয়েছে। মানে কত করে ওরা লুটে পুটে খাবে, পুরো বাংলা কিছু সে খাবে, অবাধ। তারপর এই তারপরে সঙ্গে সঙ্গে যখন পলাশির যুদ্ধের পর মির্জাফরকে বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদের যুদ্ধে প্রায় 1,77,00,000 টাকা ক্ষতি ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দাও। মির্জাফর দিতে বাধ্য, মির্জাফরকে দিতেই হলো, ঠিক আছে। মির্জাফরকে দিতেই হলো। তো তো এই 1,77,00,000 টাকা দিল। তারপরে সব মিলিয়ে যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকা সম্পদ মির্জাফর, ওই টাইমে 3 কোটি টাকা সম্পদ মির্জাফরকে দিতে হলো। কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে।
এটাকে আমরা কি বলবো? পলাশির লুণ্ঠন বলবো। সব মিলিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একদম টাকাগুলো নিয়ে নিল। এটাকে আমরা কি বলবো? পলাশির লুণ্ঠন। আরেকবার পড়ি। পলাশী যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণ হতে অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তবে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারী মির্জাফর থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে নিয়েছিল। প্রচুর টাকা যত ছিল। কারণ এই যে মির্জাফরকে বসালো, ম্যান মালিক হচ্ছে কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জাফরকে শুধু কাঠের পুতুলের মতো বসিয়েছে। যত সম্পদ ছিল বাংলায় সব কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিল। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা লুটে নিয়েছিল বাংলা থেকে। এটাকে আমরা কি বলবো? পলাশির লুণ্ঠন। আবার 1760 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কিন্তু চলে যায়। তারপরে তারপরে আস্তে আস্তে কি হয়, দেখে যে মির্জাফর হাজার হোক, নিজের তো বাংলা, অন্য লোক লুটে যাচ্ছে, লুটে নিয়ে খাচ্ছে, সব লুটে নিয়ে চলে যাচ্ছে, কার সহ্য হবে? মির্জাফর একটা টাইমে ব্রিটিশ বিরোধী হয়ে যায়। তারপরে দেখছি যে ওকে তো পুতুলের মতো রেখেছিল মির্জাফরকে। তারপরে 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে কোম্পানির নবাব পদ দেয়। মির্জাফরকে এবার সরিয়ে দিল, কারণ ও একটু একটু উগ্রবাদী হয়ে যাচ্ছিল, বাংলার প্রতি সহানুভূতি হয়ে গেছিল। কাকে দিল নবাব পদ? মীর কাসিমকে। কাকে দিল? মীর কাসিমকে। এই যে এত কিছু হচ্ছে ঘটনা, একটাই কারণ, সেটা হচ্ছে কি ফারুক সাহেব ফরমান। কেন দিল এরকম ফারুক সাহেব ফরমান? প্রথম যে বীজটা পুঁতেছিল এই ফারুক সাহেব ফরমান দিয়েই এত কিছু অন্ধকূপ হত্যা, পলাশির লুণ্ঠন, তারপর আরো কত কিছু হবে, দৈত্য শাসন, 76-এর মনন্তর, কত না কিছু হবে। দেখতে যাও, এর পরের পার্টে এগুলো পড়ানো হবে, খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, অসুবিধা হলে কোশ্চেন করবে, ঠিক আছে।